উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ১০৬ উপজেলায় ভোট গ্রহণ শুরু। সকাল সকাল চলে এসেছি যে ভোটটা দিয়ে আসি। পরিবেশ খুব ভালো, আশা করি 100% শান্তিপূর্ণভাবে ভোট ইনশাল্লাহ হবে। এখানে যাদেরকে কাজে কর্মে সব সহযোগিতা পাইছি তাদেরকে আমরা ভোট দিব। ৩৯ উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময়ে সঙ্গে আছি আমি শাফিন জাহিদ এবং আমি ইমতিয়াজ আহমেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ২ বছরের ব্যবধানে গুলশানের ডিএনসিসি মার্কেটে আবারও আগুনের পর উঠে আসছে নানা অনিয়মের চিত্র। আগেরবারের পর পরামর্শ মানেনি মার্কেট কর্তৃপক্ষ। বনানীর আগুনের ঘটনায় অবৈধ অংশের মালিক তাসবিরুল গ্রেফতার। রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান সহ আরও ২ জনের বিরুদ্ধে মামলা। এবং চট্টগ্রামে বেশিরভাগ ভবনে নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ ফায়ার সার্ভিসের ছাড়পত্র। প্রশাসনিক জটিলতায় ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না বলছে সিডিএ। টি উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত। তবে সকাল থেকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেড়া বাড়ার সাথে সাথে ভোটার বাড়তে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। ভোটের মাঠে ৩ স্তরের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। চতুর্থ ধাপে দেশের ১৬টি জেলার ১২৭টি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের তফসিল ঘোষণা করা হয়। এর মধ্যে সহিংসতা সহ নানা কারণে ৬টিতে ভোট স্থগিত করা হয়। এ ধাপে চেয়ারম্যান পদে ৩৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ২২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৭ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। উপজেলা পরিষদের নির্বাচনের খবর জানাতে খুলনার দিঘলিয়া থেকে রিপোর্টার তরিকুল ইসলাম এবং ময়মনসিংহ সদর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রিপোর্টার হারুন রশিদ। প্রথমে যাব তরিকুলের কাছে। তরিকুল। ধন্যবাদ ইমতিয়াজ। খুলনার ৯টি উপজেলার মধ্যে ৮টি উপজেলায় চতুর্থ ধাপে আজকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। খুলনার ডুমুরিয়া উপজেলার নির্বাচন স্থগিত করা হয়েছে। এছাড়া ৭টি উপজেলাতে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে খুলনার বটিয়াঘাটা উপজেলা এবং ফুলতলা উপজেলা, এই দুটি উপজেলাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এবং সর্বমোট ভোটার ১০,৬৭,০০০ ভোটার ৪২৯টি কেন্দ্রে ভোটাধিকার তারা প্রয়োগ করবেন। তো আমি রয়েছি এই মুহূর্তে খুলনার দিঘলিয়া উপজেলায়। এখানে এই মুহূর্তে আমরা যেটি দেখছি দীর্ঘ লাইন এখানে আমরা দেখতে পাচ্ছি ভোটারের। আমি রয়েছি অ্যাপেক্স মাধ্যমিক মহিলা বালিকা বিদ্যালয় কেন্দ্রে। এখানে ১৬৪৭ জন ভোটার রয়েছেন। এখানে শুধুমাত্র পুরুষ ভোটার ভোট প্রয়োগ করবে। ৪টি কক্ষ এখানে রয়েছে। এছাড়া এই উপজেলার যে তথ্য সেটি জানিয়ে রাখি, সেটি হচ্ছে ৩ জন চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। খান নজরুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে, মল্লিক মহিউদ্দিন দোয়াত কলম প্রতীক নিয়ে এবং মারুফুল ইসলাম আনারস প্রতীক নিয়ে তিনি নির্বাচন করছেন। এছাড়া এই উপজেলায় ১,১৪,০০০ ভোটার ৩০৭টি তারা কক্ষে ভোট প্রয়োগ করবেন। এখানে সর্বমোট কেন্দ্র সংখ্যা ৪৯টি। সব মিলিয়ে একটি শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা করছেন এখানকার ভোটাররা। এবং যারা নির্বাচনের দায়িত্ব রয়েছেন তারা যেটি জানিয়েছেন যে তাদের যে প্রস্তুতি, তাতে এই এলাকায় নির্বাচনে কোনো রকম তারা সহিংসতা বা কোনো রকম যে দ্বন্দ্ব সেটি এড়িয়ে চলার জন্য এবং সেটি নিয়ন্ত্রণ করার জন্য তারা পুরোপুরি প্রস্তুত রয়েছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে ইমতিয়াজ খুলনার দিঘলিয়া উপজেলা থেকে উপজেলা নির্বাচনের সর্বশেষ খবর। চলে যাচ্ছি ময়মনসিংহে হারুনা রশিদের কাছে।
ধন্যবাদ তরিকুল। ময়মনসিংহের 10টি উপজেলায় আজকে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই জেলার 13টি উপজেলার মধ্যে 12টি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন হওয়ার কথা ছিল। একটি উপজেলা তারাকান্দা কিছুদিন আগে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আর এখানে ময়মনসিংহের একটি উপজেলা গফরগাঁও, এই গফরগাঁও উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদে সবাই নির্বাচিত হয়ে যাওয়ায় সেখানে নির্বাচন হচ্ছে না। এছাড়া আদালতের নির্দেশে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নির্বাচন স্থগিত করা হয়েছে। এছাড়া 10টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা এই মুহূর্তে আছি ময়মনসিংহ সদর উপজেলার লেতুমন্ডল উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে। এখানেও মূলত যিনি চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী আশরাফ হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং এখানে ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন বা ভোট গ্রহণ হচ্ছে। ভাইস চেয়ারম্যান পদে এই সদর উপজেলায় 3 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সব মিলিয়ে আমি যে ভোট কেন্দ্রটি আছি, এই ভোট কেন্দ্রে আসলে এখন পর্যন্ত কোনো ভোটারকে আমরা দেখিনি। এখানে যে ভোট কেন্দ্র রয়েছে, এই ভোট কেন্দ্রে এখন পর্যন্ত একজন ভোটারও আসেনি। আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে এই সদর উপজেলায় ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হচ্ছে। আমরা দেখেছি যে ইভিএম এর সব জিনিসপত্র সব ঠিকঠাক করে রেডি করে রাখা হয়েছে, কিন্তু 8টায় ভোট গ্রহণ শুরু হলে এখনো একজনও ভোটারও এই কেন্দ্রে এখনো উপস্থিত হননি। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের লেতুমন্ডল উচ্চ বিদ্যালয় থেকে উপজেলা নির্বাচনের ভোট গ্রহণের সর্বশেষ খবর। ইমতিয়াজ। দর্শক, চতুর্থ ধাপে উপজেলা পরিষদের নির্বাচনের খবরাখবর জানাতে খুলনা থেকে তরিকুল ইসলাম এবং ময়মনসিংহ থেকে হারুনুর রশিদ আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। সকালের সময়ে আরও থাকছে। নদী দখলমুক্ত করার পর চলছে ভরাট অপসারণের কাজ। তুরাগ ফিরবে পুরনো প্রবাহে, বলছে বিআইডব্লিউটিএ। অবৈধ হাজিংগুলো উচ্ছেদের পাশাপাশি জরিমানা পরামর্শ। ভবনে অগ্নি নিরাপত্তা যাচাইয়ে আজ থেকে 15 দিন অভিযান চলবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ম রেজাউল করিম। আগুনে ক্ষতিগ্রস্ত গুলশান 1 নম্বর ডিএনসিসি মার্কেট পরিদর্শন করে তিনি একথা জানান। ঢাকার সকল বহুতল ভবনকে আমরা চিহ্নিত করব, কোনটা পরিকল্পনার বাইরে, কোনটায় নিয়ম অনুযায়ী অগ্নি নির্বাপক বা সিঁড়ির ব্যবস্থা বা গ্যারেজের ব্যবস্থা আছে কিনা সেগুলো চিহ্নিত করে এর সঙ্গে যারা জড়িত থাকুক তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। 2 বছরের ব্যবধানে গুলশানের ডিএনসিসি মার্কেটে আবারও আগুনের পর উঠে আসছে নানা অনিয়মের চিত্র। 2017 সালের 3 জানুয়ারি অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের একাধিক সুপারিশ যেমন মানা হয়নি, তেমনি কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা ছাড়াই নতুন করে চালু হয় মার্কেটটি। রাশিদ বাপ্পি রিপোর্ট, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। 2017 সালের 3 জানুয়ারি 5 ঘন্টার আগুন সেবার পুড়িয়ে দেয় 1.5 শতাধিক দোকানঘর। এর ঠিক 2 বছর পর ফের অগ্নিকাণ্ড, আবার উৎস ডিএনসিসি কাঁচা মার্কেট। আগের ক্ষতি পুষিয়ে উঠতে না উঠতেই ছাই হলো সব মালামাল। আমাদের বিল টিল, হোটেলের বিল টিল সব শেষ। আমরা আজকে পথের ভিখারি। ঝুপড়িভাবে মার্কেট তৈরি করছে, যেখানে সেখানে লোকজন বসতেছে, কোনো নিরাপত্তা নাই। একই মার্কেটে বারবার এমন অগ্নিকাণ্ডের জন্য পরামর্শ না মানা ও মার্কেটের অবকাঠামোগত সমস্যাকেই দায়ী করলেন ফায়ার সার্ভিস কর্মকর্তা ও মন্ত্রী। এই মার্কেটে অগ্নি নির্বাপনের জন্য ব্যবস্থা নাই। যা থাকা প্রয়োজন, আমরা যা সুপারিশ করেছিলাম তা বাস্তবায়ন করা হয় নাই। পরিকল্পনা দেওয়া হয়েছিল এটাকে ভেঙে একটা নতুন মার্কেট তৈরি করার জন্য, কিন্তু বিভিন্ন আইনি জটিলতা সৃষ্টি করে কাজটাকে অত্যন্ত মন্থর করে দেওয়া হয়েছে। দুর্ঘটনার দায় উত্তর সিটি কর্পোরেশন এড়াতে পারে না বলে মনে করেন গুলশান সোসাইটির নেতা। দোকান মালিক এবং ডিএনসিসির মধ্যে একটা পরস্পর বিরোধী অবস্থান রয়েছে। ডিএনসিসি চাচ্ছে যে সেখানে একটা নতুন আধুনিক মার্কেট গড়ে তুলতে, কিন্তু আমাদের যারা দোকানিরা যারা আছেন তাদের জন্য তো জীবনের রুটি রুজির ব্যাপার। অন্যদিকে বছরের পর বছর শাস্তিহীন সংস্কৃতি জিইয়ে রাখার কারণেই নগরে এমন অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তি ঘটছে বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। গত 1 যুগ ধরে লক্ষাধিক আগুনের ঘটনা ঘটেছে এবং এই লক্ষাধিক আগুনের ঘটনায় একটিরও মামলা বা বিচার আমরা করতে পারিনি। বনানী কিংবা চুরিহাট্টার মতো এই আগুনে লাশের সংখ্যা গুনতে না হলেও এই ধ্বংসযজ্ঞই বলে দেয় এখানকার দোকানিরা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছেন। সুতরাং পরস্পরকে দোষারোপ না দিয়ে এমন দুর্যোগের স্থায়ী সমাধান চান এসব দোকানিরা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। বনানীতে আগুনে ক্ষতিগ্রস্ত এফআর টাওয়ারের ফায়ার এক্সিট সংকীর্ণ এবং কোনো কোনো তলায় ব্যবহার উপযোগী ছিল না বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত দল। দুর্ঘটনার সময় যারা ভবনটির 8, 9 ও 10 তলায় ছিলেন, রোববার তাদের গণশুনানিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের তদন্ত দল। এদিকে এফআর টাওয়ারে আগুনের ঘটনায় আহত একজন শনিবার
চিকিৎসাধীন অবস্থায় সিএমএইচে মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬ জনে। পোড়া অবকাঠামোর কঙ্কাল হয়ে দাঁড়িয়ে বনানীর এফআর টাওয়ার। শনিবার সকাল 10:30টার দিকে আগুনের উৎস ও কারণ অনুসন্ধানে আসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৬ সদস্যের এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ৯ সদস্যের দল। পরিদর্শন শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দলের প্রধান জানান, ভবনটি এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এখানে 8, 9, 10 এই 3 তলার ভিতরে যে কোনো জায়গায় আগুনের সূত্রপাতটা হয়েছে। উপরের তলাগুলোতে যে দেখলাম যে মানুষ বেশি মরার কারণ হচ্ছে এখান থেকে যে ফায়ার এক্সিটের যে সমস্যাটা ছিল, মাত্র ছোট্ট একটা এক্সিট আছে যেটি হচ্ছে 24 ইঞ্চির এক্সিট, এবং সেই এক্সিটটিও বিভিন্ন ফ্লোর মালিকরা ইন্টেরিয়র ডেকোরেশন যেভাবে করেছে, যার ফলে তাদের পরস্পর একতলা থেকে আরেকতলার যোগাযোগের আমাদের কাছে মনে হয়েছে একটু ব্যাহত হয়েছে। অন্যদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তদন্ত দল রবিবার সকাল 10টা থেকে 12টার মধ্যে ভুক্তভোগীদের এফআর টাওয়ারের পাশের পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগের আহ্বান জানান। আমরা পুলিশ কন্ট্রোল রুমে আগামীকাল সকাল 10টা থেকে 12টা পর্যন্ত 2 ঘন্টা আমরা তাদের বক্তব্য শুনবো, তাদের কাছে জানার চেষ্টা করব যে আগুনের সূত্রপাত কোত্থেকে এবং তারা কিভাবে সেই পরিস্থিতিতে কি মোকাবেলা করতে হয়েছে তাদেরকে, এই বিষয়গুলো নিয়ে তারপরে আমরা আমার তদন্ত রিপোর্ট সাবমিট করব। বনানীর এ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত 6টি তদন্ত কমিটি গঠন করেছে সরকার। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। কক্সবাজারের সেন্ট মার্টিন থেকে নারী শিশুসহ 29 জন উদ্ধার, 3 দালাল আটক। সাগর পথে পাচার করা হচ্ছিল মালয়েশিয়ায়, দাবি কোস্টগার্ডের। আগুনের ঘটনায় ভবনের অবৈধ অংশের মালিক কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি AKM তাজভিরুল ইসলাম ও জমির মালিক SMHI ফারুককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে বাড়িধারার বাসা থেকে তাজবিরকে গ্রেফতার করা হয় বলে জানায় গোয়েন্দা পুলিশ। কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি তাজবির প্রযুক্তি খাতের কোম্পানি কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা। এফআর টাওয়ারের 21 থেকে 23 তলা পর্যন্ত ওই প্রতিষ্ঠানের কার্যালয় ছিল। এফআর টাওয়ার পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছিলেন তিনি। আগুনের ঘটনায় বনানী থানায় দায়ের মামলায় রাত 10:30টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এর কিছুক্ষণ পরেই জমির মালিক বুয়েটের অবসরপ্রাপ্ত প্রকৌশলী ফারুককে গ্রেফতার করে পুলিশ। আগুনের ঘটনায় বনানী থানায় করা ফৌজদারি মামলায় অপর আসামি রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল বর্তমানে দেশের বাইরে রয়েছেন। রাজধানীর অগ্নি নির্বাপন ব্যবস্থা আরও আধুনিক করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে তেজগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। ঢাকা শহরে কিংবা আরো বড় বড় শহরগুলিতে আমাদের পূর্বাঞ্চল বড় শহর হচ্ছে, উত্তরা মানে আমাদের বিরাট শহর হয়ে গেছে অলরেডি। এইগুলিকে কিভাবে আরো সেভ করা যায় সেটার জন্য আমাদের চিন্তা হচ্ছে। আমরা ফায়ারে প্রশিক্ষণ একাডেমি করছি, আমাদের প্রশিক্ষণে যেখানে যা দরকার আমরা সেই জায়গায় পাঠাচ্ছি। আমরা এই এক জায়গায় কনসেন্ট্রেট না করে আমরা বিভিন্ন জায়গায় ফায়ার সার্ভিসের যে হেভি ইকুইপমেন্টসগুলো আমরা সেই বিভিন্ন জায়গায় ঢাকা শহরে বিভিন্ন জায়গায় রাখবো, যাতে করে যে কোনোখানেই যদি দুর্ঘটনা ঘটে সঙ্গে সঙ্গেই যেটা নিকটবর্তী এলাকা থেকে দৌড়ে আসতে পারে। সেই কাজটা আমরা করছি। আমরা আশা করি আমরা কিছুদিনের মধ্যে সেই কাজটি শেষ। বন্দরনগরী চট্টগ্রামের 93% বহুতল ভবনের কোনো রকম অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই। আইন থাকা সত্ত্বেও 97% ভবন ফায়ার সার্ভিসের বসবাসের উপযোগী ছাড়পত্র নেয়নি। আর 41টি বিপণী বিতান এবং 12টি বস্তি রয়েছে চরম অগ্নি ঝুঁকির মধ্যে। ফায়ার সার্ভিসের 1 বছরের জরিপে উঠে এসেছে নগরীর এসব ভয়ঙ্কর তথ্য। সিডিএ বলছে প্রশাসনিক জটিলতার কারণে ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না তারা। সাখাওয়াত টিপুর ক্যামেরায় আরও জানাচ্ছেন কমল দে। গত 1 বছর ধরে নগরীর 41টি ওয়ার্ডকে 8টি জোনে ভাগ করে নানামুখী জরিপ চালিয়ে আসছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। জরিপের সবশেষ তথ্য অনুযায়ী নগরীতে 20,000-এর বেশি বহুতল ভবন থাকলেও তার অধিকাংশের কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই। বিএমডিসি কোড অনুযায়ী বসবাসের ছাড়পত্র নিয়েছে মাত্র 3% বহুতল ভবনের মালিক।
অনেকগুলো এখন হাইরাইজ ভবন চট্টগ্রামে আছে, নির্মাণাধীন আছে এবং ব্যবহৃত হচ্ছে, যেগুলোতে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নাই বললেই চলে। এদিকে বহুতল ভবনের পাশাপাশি নগরীর 41টি বিপণী বিতান এবং 12টি বস্তিকে মারাত্মক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ফায়ার সার্ভিস। 3% অগ্নি নিরাপত্তার জন্য মোটামুটি তারা ব্যবস্থা গ্রহণ করেছে, আর 97% অগ্নি ঝুঁকির জন্য তারা এখনো রয়ে গেছে। সিডিএ বলছে ঝুঁকিপূর্ণ ভবন শনাক্তে, জনবল সংকট ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নানা সমস্যার মুখোমুখি হতে হয়। আমরা একটা তালিকা করি, এই তালিকাটা সিটি কর্পোরেশনে দিই। সিটি কর্পোরেশন প্রক্রিয়া হলেও তারাও পারবে না, এটা সুইটকে দিবে বা বুইটকে দিবে। তারা বিশেষজ্ঞ দল এসে দেখবে, দেখে বলবে যে আসলে এটা ঝুঁকিপূর্ণ কি না। এইটা ওদের সার্টিফাই না করা পর্যন্ত এটা ভাঙার অধিকার আপনার নাই। সবশেষ গত 16 ফেব্রুয়ারি ভোররাতে কর্ণফুলী নদীর তীরবর্তী চাকতাই বস্তিতে আগুনে পুড়ে এক শিশুসহ 8 জনের মৃত্যু হয়। আর 2004 সালে কালুরঘাট এলাকায় একটি গার্মেন্টসে আগুনে অন্তত 60 জন শ্রমিকের মৃত্যু হয়েছিল। 60 বর্গ মাইলের এই নগরীতে লোক সংখ্যা 60 লাখের বেশি। সর্বশেষ 1995 সালে এই শহরের মাস্টার প্ল্যান প্রণীত হয়েছিল, কিন্তু সরকারি সংস্থাগুলো এই মাস্টার প্ল্যানকে তাদের নিজেদের মনে না করায় তার একটি দফাও এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। তবে নগর বিশেষজ্ঞরা বলছেন সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। সুযোগ রয়েছে এই নগরীকে পরিকল্পিত এবং ঝুঁকিমুক্ত হিসেবে গড়ে তোলার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। 1 এপ্রিল থেকে বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন সম্প্রচার বন্ধ না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শনিবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে সম্প্রচার সাংবাদিক কেন্দ্র আয়োজিত মতবিনিময় সভায় একথা বলেন তিনি। এ সময় বেসরকারি টেলিভিশনের সুরক্ষায় আর্থিক সহ অন্যান্য সমস্যার সমাধানে সরকারের সহযোগিতা কামনা করেন গণমাধ্যমের মালিকরা। সরকার দেশে 44টি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিলেও বর্তমানে সম্প্রচারে আছে 28টি। সম্প্রচারে আসার প্রস্তুতি শুরু করেছে আরও কয়েকটি। তবে বিজ্ঞাপনের অভাবে বেশিরভাগ চ্যানেলেই আর্থিক সংকট রয়েছে। দেশীয় গণমাধ্যম যখন বিজ্ঞাপন সংকটে, বিপরীতে বিদেশি চ্যানেলে অবাধে প্রচারিত হচ্ছে দেশীয় বিজ্ঞাপন। এতে প্রতি মাসে বিপুল অঙ্কের টাকা বিদেশে চলে যাচ্ছে। এ অবস্থায় দেশীয় চ্যানেল সুরক্ষায় করণীয় ঠিক করতে এক মতবিনিময় সভার আয়োজন করে সম্প্রচার সাংবাদিক কেন্দ্র। এতে নানা পরামর্শ ও সুপারিশ তুলে ধরেন চ্যানেল সংশ্লিষ্টরা। বিদেশি চ্যানেলের সেই বিজ্ঞাপন যদি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু আবার সেই টাকাটি, বিজ্ঞাপনের টাকাটি এখন আবার আমাদের দেশে চলে আসবে। প্রায় 200 থেকে 300 কোটি টাকার মতো আবার আমাদের বিজ্ঞাপনের বাজারে যোগ হবে। অনুষ্ঠানে দেশীয় চ্যানেল সুরক্ষায় সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তথ্যমন্ত্রী। বাংলাদেশের আইন অনুযায়ী বিদেশি চ্যানেলের বিজ্ঞাপন বাংলাদেশের দেখানো, প্রদর্শন করা দণ্ডনীয় অপরাধ। 1 এপ্রিল থেকে আইন প্রয়োগ করা হবে। এই ক্ষেত্রে আমি আপনাদের সবার সহযোগিতা চাই। তা আমি আশা করব আইন প্রয়োগ করার আগেই কেবল অপারেটররা যাতে ডাউনলিঙ্ক করে যে সমস্ত বিদেশি চ্যানেল দেখানো হয় সেখানে বিজ্ঞাপনের অংশ বাদ দিয়ে সেখানে আপনাদের মতো আপনারা যে কোনো কিছু দেখাতে পারেন। বর্তমানে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে প্রায় 12 থেকে 15 হাজার কর্মী কাজ করছেন। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। একের পর এক আগুনের ঘটনা নাশকতা কিনা খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। শনিবার দুপুরে রাজধানী মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক মতবিনিময় সভায় কথা বলেন তিনি। মেয়র বলেন, পুরান ঢাকাকে নিরাপদ করতে কেমিক্যাল গুদাম অপসারণের কাজ সময় সাপেক্ষ ব্যাপার। সবগুলোকে নিছকই দুর্ঘটনা নাকি এর মধ্যে কোনো নাশকতা রয়েছে? নীতিগতভাবে এই সমস্ত দুর্ঘটনাই হোক কিংবা নাশকতাই হোক, অগ্নিকাণ্ডের তদন্ত ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স করে থাকে। আমি মহাপরিচালক সাহেবকে বলবো যে আপনারা প্রয়োজনে গোয়েন্দা সংস্থা, পুলিশের সমন্বয়ে আপনারা তদন্ত কমিটি যেটা গঠন করবেন, সেখানে গোয়েন্দা সংস্থা, পুলিশের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করুন। নওগাঁয় একই পরিবারের 3 জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। স্বজনদের ধারণা খাদ্যে বিষক্রিয়ার কারণে মারা গেছে তারা। তবে সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে পুলিশ। স্বজনরা জানান, শুক্রবার রাতে
স্থানীয় বাজার থেকে দই কেনেন মহাদেবপুর উপজেলার চক চৌধুরী এলাকার অর্জুন। রাতের খাবারের সঙ্গে দই খেয়ে ঘুমিয়ে পড়েন তিনি ও তার পরিবারের সদস্যরা। মধ্যরাতে পেটের সমস্যা শুরু হওয়ায় অর্জুন, তার স্ত্রী তিথি ও ৩ বছরের মেয়ে অনন্যাকে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন প্রতিবেশীরা। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনেরই মৃত্যু হয়। সবাই হুয়াক হুয়াক করে বমি করবে লাগছে, তখন ওরাও দৌড়ে বেড়ে আসে, আমরা সবাই বাড়ি গেছি। যায় তখন ওই বউ আমাকে জোরে ধরে করছে, আমাকে কিবা দুটা হাতত দিল, আমি খাই নিছি, আমাকে বাঁচা, আমার শালিক বাঁচা। একই পরিবারে গ্যাস বেরি খায়, মানে এর মর্মান্তিক ঘটনা। যে পূর্বের কোনো রহস্য কোনো ঘটনা আছে কিনা এই বিষয়টা অবশ্যই তদন্ত ইয়া করা দরকার। খাদ্যে বিষক্রিয়ার বিষয়টি বিবেচনায় রেখেই তদন্তে নেমেছে পুলিশ। তবে মৃত্যুর কারণ নিশ্চিতে ময়না তদন্ত প্রতিবেদনের পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস তাদের। এই বিষয়ে এই ফ্যামিলির এখনো কাউকে আমরা জিজ্ঞাসাবাদ করতে পারি নাই। মানে যারা তাদের অসুস্থ হওয়ার সময় যারা কাছে ছিল তাদের সাথে আমরা এখনো কথা বলতে পারি নাই। এই ফ্যামিলির অন্যান্য সদস্য যারা আছে তাদের সাথে আমরা কথা বললে আমরা হয়তো আরেকটু এগোতে পারবো। তাছাড়া বিভিন্নভাবে আমরা যেসব তথ্য পাচ্ছি সবগুলো আমরা খতিয়ে দেখছি, দেখে আমরা প্রকৃত যে সত্য সেটা উদ্ঘাটনের জন্য আমরা সবগুলোর দিকে আমরা টাচ করব। অর্জুন মহাদেবপুরের একটি জুতার দোকানের কর্মচারী ছিলেন। সময় সংবাদ, নওগাঁ। বগুড়ায় ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে 21শে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী খুরশিদ আলম গুরুতর আহত হয়েছেন। প্রথমে তাকে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে সেখান থেকে ঢাকায় পাঠানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে এক অনুষ্ঠান শেষে প্রাইভেট কারে করে বগুড়া শহরের একটি হোটেলে ফিরছিলেন বরেণ্য শিল্পী খুরশিদ আলম। পথে শহরের চারমাথা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক প্রাইভেট কারটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়া মেডিকেলে ভর্তি করেন, কিন্তু জরুরি বিভাগে চিকিৎসক না থাকায় এবং গতকাল ভোর 5টা পর্যন্ত চিকিৎসার সেবা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আয়োজক কমিটির সদস্যরা। তার কয়েকটি দাঁত ভেঙে গেছে এবং মাথায় গুরুতর আঘাত পেয়েছেন বলে জানায় চিকিৎসক। জয়পুরহাট কল্যাণ ট্রাস্ট আয়োজিত দুটি অনুষ্ঠানে যোগ দিতে 28 মার্চ বগুড়া যান খুরশিদ আলম। কক্সবাজারের সেন্ট মার্টিনে ট্রলারে অভিযান চালিয়ে নারী শিশুসহ 29 জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। তাদেরকে সাগরপথে মালয়েশিয়ায় পাচার চেষ্টার অভিযোগে 3 দালালকে আটক করা হয়েছে। কোস্টগার্ড জানায়, টেকনাফের বিভিন্ন পয়েন্ট দিয়ে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার জন্য ট্রলারে উঠে মালয়েশিয়াগামীরা পরে সেন্ট মার্টিন উপকূলে দিয়ে যাওয়ার সময় ট্রলারগুলোতে তল্লাশি চালানো হয়। বেশ কয়েকটি ট্রলার থেকে 16 নারী ও 7 শিশুসহ 29 জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে বেশ কয়েকজন রোহিঙ্গা রয়েছে। এছাড়াও পাচারে জড়িত 3 দালালকে আটক করা হয়। পরে সবাইকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়। সাগরপথে পাচার রোধে অভিযান ও তল্লাশি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে কোস্টগার্ড। নদী দখলমুক্ত করার চলমান অভিযানে উচ্ছেদের পর আলোচিত আমিন মোমিন হাউজিংয়ের দ্রুত গতিতে চলছে ভরাট অপসারণের কাজ। বিআইডব্লিউটির প্রত্যাশা, আগামী 1 মাসের মধ্যেই তুরাগে ফিরবে পূর্ণ প্রবাহ। পরিবেশবিদরা বলছেন, নদীতে গড়ে ওঠা অবৈধ সকল হাউজিংগুলোকে অপসারণের পাশাপাশি জরিমানা করা উচিত। নৌ পরিবহন সচিব জানিয়েছেন, ধারাবাহিকভাবে সকল আবাসন কোম্পানি টেকসইভাবে খনন করা হবে। মিজানুর রহমান মিন্টুর তোলা ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। ফেব্রুয়ারির শেষ সপ্তাহের ছবি এটি। আকাশ থেকে দেখলে স্পষ্ট বোঝা যায় তুরাগ নদের কতটা জায়গা দখল করে গড়ে তোলা হয়েছিল এই আমিন মোমেন হাউজিংটি। বিআইডব্লিউটি এর ভাষায় দৈর্ঘ্যে প্রায় 3000 ও প্রস্থে 250 ফুট নদী দখল করে হাউজিংটি তুরাগের একটি চ্যানেলই বন্ধ করে দিয়েছিল। চলমান অভিযানে গত ফেব্রুয়ারিতে উচ্ছেদ শেষে এ মাসের 6 তারিখ থেকে শুরু হয়েছে হারিয়ে যাওয়া চ্যানেলটি ফিরিয়ে আনার কাজ। বিএডব্লিউটিএ জানিয়েছে, আমিন মোমিন হাউজিং এর ভরাট অপসারণে ইতিমধ্যেই নিয়োজিত করা হয়েছে 12টি এক্সকাভেটর। খনন করা হয়েছে প্রায় 1.5 লাখ ঘনমিটার মাটি। এখানে প্রায় 8 লক্ষ ঘনমিটার আমাদের এক্সকাভেশন বা ড্রেজিং করতে হবে। সেই জায়গায় আমরা এখন পর্যন্ত 1.5 লাখ মতো ঘনমিটার আমরা মাটি কেটে ফেলেছি। সব মিলে হিসাব করে এখানে প্রায় 40 ফিটের মতো আমাদের মাটি কাটতে হচ্ছে। 12টা এক্সকাভেটর দিয়ে আমরা এই কাজ চলছে। আগামী 1 মাসের মধ্যে আমরা ইনশাল্লাহ এটাকে আমরা প্রবহমান করতে পারবো। আমিন মোমিন হাউজিংয়ে অপসারণের কর্মযজ্ঞ চললেও ঢাকার চারপাশের নদী দখল করা মধু সিটি, বসিলা হাউজিং, ঢাকা উদ্যান, চন্দ্রিমা হাউজিং কিংবা সিলিকন সিটির মতো হাউজিংগুলোতে উচ্ছেদ হলেও এখনও শুরুই হয়নি খননের কাজ। পরিবেশবিদরা বলছেন, তা না করতে পারলে নদী টেকসইভাবে প্রশস্ত হবে না। মধুমতি সহ অন্যান্য হাউজিং স্টেটগুলোর বিরুদ্ধে শুধু অপসারণ নয়, তাদের বিরুদ্ধে মামলা করার পাশাপাশি
এই জমি পুনরুদ্ধার করে নদীকে ফিরিয়ে দেওয়ার জন্য যে খরচ, সেই ক্ষতিপূরণ তাদের কাছ থেকে আদায় করার মামলাও করা প্রয়োজন। যন্ত্রপাতি ও লোকবলের কিছু কমতি থাকলেও অবৈধ কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন নৌপরিবহন সচিব। এক্সকাভেটর, ড্রেজার মোবিলাইজ করতে হয়, আমাদের ম্যান পাওয়ার মোবিলাইজ করতে হয়। সব আবাসন হাউজিং যেগুলো নদীর মধ্যে করা হয়েছে সবগুলোই উচ্ছেদ করা হবে। আমরা ওয়াকওয়ে, রাস্তা, গার্ডেন এগুলো সব ডেভেলপ করব। নদী দখলমুক্ত করার চলমান উচ্ছেদ অভিযানে সবচেয়ে কার্যকর পদক্ষেপটি নেওয়া হয়েছে এই আমিন মোমেন হাউজিংয়ে। সংশ্লিষ্টরা বলছেন, শেষ পর্যন্ত যদি সফলভাবে খনন করে এখানে নদীর পুরানো প্রবাহ ফিরিয়ে আনা যায়, তাহলে তা হবে দেশের সকল অবৈধ দখলদারদের জন্য কঠোর বার্তা। মাহমুদ রাকিব, সময়। মাত্র 18 বছর বয়সে নগরীর বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে বাসা বাড়িতে 250-র বেশি চুরি। বাধা পেলে ভয় দেখানোর জন্য ব্যবহার করে রামদার মতো ধারালো অস্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্র। চুরি থেকে বাদ যায়নি স্কুল, কলেজ কিংবা শিক্ষা প্রতিষ্ঠানও। চট্টগ্রামে এ ধরনের একটি কিশোর অপরাধী চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। আটকের পর দলের 5 জনই নিজ মুখেই স্বীকার করেছে নানা অপকর্মের কথা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। নগরীর 16 থানার মধ্যে এমন কোনো এলাকা নেই যেখানে এই কিশোর চোর দলের হাত পড়েনি। প্রথমে টার্গেট নির্ধারণ, তারপর নানা কৌশলে বাসা কিংবা অফিসে প্রবেশ করে চুরি করে নিয়ে আসে মূল্যবান জিনিসপত্র। তবে চুরির টার্গেটের প্রথম দিকে থাকে মোবাইল ফোন ও ল্যাপটপ। একসময় ছোটোখাটো চুরি করলেও গত কয়েক বছর ধরে অন্তত 250 বড় ধরনের চুরির সাথে সম্পৃক্ত থাকার কথা নিজ মুখে স্বীকার করে দলের 2 সদস্য। আমি ছোট থাকতে কি কুলিগিরি করতাম, বোতল ঢুকাইতাম, তারপরে এবার থেকে আস্তে আস্তে কি বড় পর্যায়ে হইতেছি, বড় বড় চুরি যেতেছি। তারপরে কি 5 উঠতেছি, অফিস ভাঙতেছি, তালা ভাঙতেছি, তালা ভাঙিয়ে কাজ করতেছি। আমার বয়স এসে 18, আমি প্রায় 200-250 মতো চুরি করছি। তারপরে বিভিন্ন এলাকায় চুরি করছি, 5 চুরি করতাম। তারপরে আমাদের সাথে আরেকজন ছিল, ও জানালা কাটতো, তারপরে ওইখান থেকে ঢুকে তো আমরা মোবাইল টোবাইল নিয়ে আসতাম। মাদারবাড়ি সহ আশপাশের এলাকা থেকে আটক হওয়া এ দলের সদস্যদের দাবি, একসময় তাদের সবাই ভাঙারি কুড়ানোর কাজ করলেও পরবর্তীতে বড় ভাইদের ছত্রছায়ায় চুরির সাথে জড়িয়েছে। বয়স 19, আমি মনে করো 100-150 মতো চুরি করছি। ওরা ডাকলে যায় আর না ডাকলে যায় না। ছোট নর্মাল মোবাইল টোবাইলে দেখা দিল মানে চুরি করতাম। ওদের সাথে মানে কি বন্ধুত্ব আছে একটা বিরাট, যেমন মনে করো আমরা বন্ধু ভাই বেড়াদার। তবে পুলিশের দাবি, মূলত নেশার টাকা জোগাড়ের জন্য এই চক্রের সদস্যরা চুরি করত, আর চুরির কাজে ব্যবহার করে তারা নানা কৌশল। তারা বিভিন্ন সময় 5 দিয়ে উপরে উঠে জানালা খুলে ফেলে। তারা যে কোনো জানালা খুলতে সক্ষম, আর যেখানে লোকজন থাকে না তারা সেখানে কিন্তু গ্রিলটা কেটে ভিতরে ঢুকে প্রবেশ করে মোবাইল, ল্যাপটপ, মূল্যবান জিনিস, স্বর্ণ এগুলো চুরি করে। তারা পারিবারিক চাহিদা এবং তাদের যে নেশার চাহিদা সেটা মেটানোর জন্য তারা মূলত চুরিটা করে আসছে দীর্ঘদিন যাবত। আটককৃত 5 জনের বিরুদ্ধে নগরীর সদরঘাট থানায় অস্ত্র এবং ডাকাতির প্রস্তুতির অভিযোগে পৃথক 2টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে ডাবলমুরিং, কোতোয়ালি থানায় আরও 5টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।